During COP28, we issued a press release for Bangladesh. All partners joined together, said what they were doing for Bangladesh. So Bangladesh is following the idea of public-private partnership, how to use all these innovative instruments, how to use fiscal resources very well. জলবায়ু অর্থায়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য বাংলাদেশ। এখন টেলিভিশনকে একথা জানিয়েছেন আইএমএফ এর ক্লাইমেট ফাইন্যান্সের পলিসি প্রধান। প্রতি বছর বিশ্বে $2 ট্রিলিয়ন জলবায়ু তহবিল গঠনের পাশাপাশি ক্লাইমেট বন্ড চালুর প্রস্তাবও রয়েছে ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তীকালীন সম্মেলনে। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। পুরো আয়োজন নিয়ে সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। প্রতিদিন না বিক্রি করলেও কমসে কম 3000 টাকা দুধ বিক্রি করি। যদি সার বাচ্চা হয় তাহলে মনে করেন রাখে দিই, রাখার পরে 1 বছর পারলে আল্লাহর মধ্যে 2 লাখ 1.5 লাখ টাকার মাল হয়ে যায়। উন্নত জাতের গাভী থেকে উন্নত জাতের সিমেন্ট দেওয়া হচ্ছে, সেখান থেকে উন্নত জাতের বাচ্চা হচ্ছে, আর এই বাচ্চাটা 2 বছর পরে 1000 কেজি হচ্ছে। 10 মণ মাংসের জন্য যেন আমাদের 5টা বা 10টা গরু পালন করতে না হয়, আমরা যেন একটি থেকেই পেতে পারি এটা, তাহলে আমাদের দুধ এবং মাংসের উৎপাদন যেমন বাড়বে, পাশাপাশি গবাদি পশুর সংখ্যাটা বৃদ্ধিটা রোধ করা যাবে। গবাদি পশু পালনের অন্যতম চ্যালেঞ্জ জমির স্বল্পতা। তাই পশুর সংখ্যা সীমিত রেখে জাত উন্নয়ন করে কয়েক গুণ দুধ ও মাংস উৎপাদন বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। তবে উৎপাদন খরচ কমিয়ে মাংসের পরিমাণ বাড়ানোর উপর জোর দিচ্ছেন গবেষকরা। এ নিয়েও এখন সকালে থাকছে বিস্তারিত। তবে শুরুতে ওয়াশিংটনে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন সম্মেলন প্রসঙ্গ। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বাংলাদেশ অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে মনে করে আইএমএফ। বিশ্বে জলবায়ু বিনিয়োগ এই মুহূর্তে 4% থেকে 12% বাড়ানো প্রয়োজন বলে মনে করেন আইএমএফ এর ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধান। আর পরিকল্পনা থাকতে হবে রাষ্ট্রগুলোর বাৎসরিক পরিকল্পনা নীতিতেও। ওয়াশিংটন থেকে সেরিয়া সুলতানার প্রতিবেদন। ভৌগোলিকভাবে জলবায়ু বিপর্যস্ত বাংলাদেশ। ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙনে এই ভূমির মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম সাক্ষী। উজাড় হয় ঘর বাড়ি, হাট বাজার, জলা আর কৃষিভূমি। হারায় পরিচয় আর খাদ্য, বাসস্থান, শিক্ষার মতো মৌলিক অধিকার হারিয়ে দেশের অভ্যন্তরেই উদ্বাস্তু হন হাজার হাজার মানুষ। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সও বলছে জলবায়ু বিপর্যস্ত শীর্ষ 10 ক্ষতিগ্রস্ত দেশের প্রথমেই আছে বাংলাদেশ। 13 বছর পরও আন্তর্জাতিক ফোরামের জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশের আলোচনার অংশ বাংলাদেশ। এরই মধ্যে রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটির সুবিধা থেকে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে 1.4 বিলিয়ন সহায়তা পেয়েছে বাংলাদেশ। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আইএমএফের বসন্তকালীন আলোচনায় বাংলাদেশের কথা আসে গুরুত্বের সাথে, আসে বিনিয়োগের ঝুঁকি ও অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাও। During COP28, we issued a press release for Bangladesh. All partners joined together, said what they were doing for Bangladesh. So Bangladesh is following the idea of public-private partnership, how to use all these innovative instruments, how to use fiscal resources very well to scale up climate finance. ক্লাইমেট ফাইন্যান্স পলিসির প্রধান মনে করেন সারা বিশ্বের জন্য প্রতি বছর জলবায়ু অর্থায়ন $2 ট্রিলিয়ন প্রয়োজন অন্তত 2030 সাল পর্যন্ত। আসে ক্লাইমেট বন্ড চালু করার প্রস্তাবও। Because of the state of public finances and emerging market, 90% of the money should come from private sector resources. And with the scarce money that is there in public resources, what I said was that countries can use part of their fiscal resources in a way, in creative ways that can leverage private sector resources. So there are mechanisms.
এদিকে পরিবেশ বিপর্যয়ের সাথে গুরুত্ব পায় মানবসৃষ্ট বিপর্যয়ও, যেখানে সারা বিশ্বের পুঁজিবাজার ও অর্থনীতির ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিভিন্ন দেশের গভর্নররা। Not only the U.S. policy, another uncertainty is possible escalation of the Iran, Israel, and Middle East risk. That's a different issue, and depending on whether you are oil importers or not, the impact will be quite different. তারা মনে করেন ভূ রাজনৈতিক সিদ্ধান্তের কারণে জ্বালানি ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ব্যবস্থাপনা। ফলে পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে বিশ্ব একটি অসমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়েছে। IMF এবং বিশ্বব্যাংকের তৃতীয় দিনের বসন্তকালীন আলোচনায় সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল জলবায়ু এবং জলবায়ু অর্থায়ন। এমন একটি পরিস্থিতিতে আলোচকরা বলছেন শুধুমাত্র রাষ্ট্রগুলোকে পরিকল্পনা নিলেই হবে না, টানতে হবে বিদেশি বিনিয়োগ এবং সংযুক্ত করতে হবে বেসরকারি খাতকেও। এছাড়া ব্যাংকিং বিনিয়োগও বাড়াতে হবে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে। এমন একটি পর্যায়ে প্রাধান্য দিতে হবে নারীদেরকে। ওয়াশিংটন থেকে সেলিয়া সুলতানা, এখন। শহরের আধুনিকায়ন অথবা গ্রামে শিক্ষার হার নিম্নমুখী, কোন কারণটি বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে, তা নিয়ে চলে অনেক সমালোচনা। গবেষণায় দেখা যায় শহরের তুলনায় গ্রামে যেমন বিয়ে বেশি হচ্ছে, তেমনি তালাক কিংবা দাম্পত্য বিচ্ছেদও এগিয়ে গ্রামীণ এলাকা। মনোবিজ্ঞানীরা বলছেন গ্রাম কিংবা শহর, বিচ্ছেদ যেখানেই হোক, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই পরিবারের সন্তানেরা। আব্দুল লতিফের ক্যামেরায় জানাচ্ছেন তানজিলা খান মিম। ফ্যামিলির এগেনস্টে গিয়ে যখন বিয়ে করেছি তো সব কিছু ছেড়ে যেতে হয়েছে। আমি আমার ধর্ম চেঞ্জ করলাম, ক্যারিয়ার ছেড়ে দিছি। তো যে ফ্যামিলিতে বিয়ে হয়ে গিয়েছিলাম সেটা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি। তো প্রথমে যখন গিয়েছে সব ঠিকঠাক, প্রথম 2-3 মাস এভরিথিং ইজ ওকে। তো 2-3 মাস পরেই ঝামেলা শুরু হয়ে গেছে। তারা আমার ইনলজ হাজব্যান্ড টাকা পয়সার জন্য টর্চার করতেছে নন স্টপ, যেটা বলে মারধর করতো। সম্পর্কের মধুচন্দ্রিমায় অমাবস্যা নেমে আসার লগ্নের কোনো পূর্বাভাস থাকে না। কখনো কখনো সাংসারিক আবহাওয়ার নিম্নচাপ তৈরি হয়, আবার মেঘ কেটে রোদ ওঠে, জোছনায় ভরে আকাশ। কিন্তু কোনো কোনো নিম্নচাপের ঘূর্ণি দুটি মন, দুটি মানুষকে উড়িয়ে নেয় দুই দ্বীপে। ভালোবাসার পূর্ণিমায় অনন্ত অমাবস্যা নেমে আসে। যে মানুষের হাতে হাত রেখে কথা ছিল পাড়ি দেব 7 জন্ম, সেই মানুষের সাথে এক জন্মটাই পুরোপুরি কাটানো হয় না। ফ্যামিলিতে যখন অনেক ঝামেলা শুরু হয়ে গেল তখন এক মুহূর্তের জন্য মনে হলো যে চলে আসি। কিন্তু পরে আবার ভাবলাম যে আমি যদি চলে আসি সমাজ তো আমারকে ভালো চোখে দেখবে না, আমার ফ্যামিলিকে খুব আজে বাজে কথা বলবে যে মেয়ে একদিনও সংসার করতে পারে না, এটা কী ধরনের মেয়ে আপনারা মানুষ করছেন। তো এইসব চিন্তার কারণে আমি কখনো ওই ঘরটা ছেড়ে আসতে চাইনি, এত টর্চার করার পরেও। তো এন্ড অফ দ্য ডে সহ্যেরও একটা সীমা থাকে, তো সেই সীমাটা ক্রস হয়ে গেছে। দুজন রাইট মানুষও কিন্তু একসাথে রং হতে পারে, তো কমপ্লিটলি দুই ডিফারেন্ট ইকুয়েশনের প্যারামিটারে সেইখানে ইকুয়েশন মেলানোর চেষ্টা করছে। সো এটা অনেক ক্ষেত্রে আমি মনে করি এটা আমার ক্ষেত্রে যেটা ঘটেছে আর কি, যে বনিমনা না হওয়াটা, এটা যদি খুব সরলীকরণভাবে বলা হয় তাহলে সেটা আমার ক্ষেত্রে। সম্পর্কে যে ধূলির ঘূর্ণি তৈরি হয় সেই ধূলিতে থাকে অবিশ্বাস, সংশয়, অশ্রদ্ধা এবং তৃতীয় পক্ষের প্ররোচনা। অস্বাস্থ্যকর ধূলিময় বসত তখন আর ভালোবাসার বসতি বা প্রণয় থাকে না। আমাদের তো বিয়ের ব্যাপারটা তো একটা বিশাল শো অফের ব্যাপার হয়ে গেছে। এখন একটা বিয়েতে 7-8টা প্রোগ্রাম, 10টা প্রোগ্রাম, লাইক, লাভ, রিয়াক্ট, এই পুরো জিনিসটা ওই যে আমি যেটা বললাম যে সংকীর্ণতা, এই ভয়েড ফিলিংয়ের ব্যাপারটা চলে আসতেছে। তো এখন এখানে ব্যাপার হচ্ছে যে আমার ওটা চাই, আমার হানিমুনটা ওইখানে চাই, আমার কোল্ডপ্লে কনসার্ট চাই, আমার পাতায়াতে গিয়ে হানিমুন করা চাই, আমার কাবিনে তো সবাইকে গিয়ে বলতে হবে যে 50 লাখ টাকা কাবিন হচ্ছে, না হলে আমাকে তো ছিছি করবে, এই ছিছি করবে, আমি এখানে হানিমুন না করলে ছিছি করবে। এই ছিছি করার ভয়েই এই পুরো জিনিসটা একটা প্যাকেজ হয়ে গেছে, যেটা একটা যন্ত্রণার ব্যাপার। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2011 সালে দেশে তালাকের স্থূল হার ছিল প্রতি হাজারে 0.7, যা 2021 সালে বেড়ে হয়েছে প্রতি হাজারে 1.4। এর মধ্যে গ্রামে তালাকের প্রবণতা বেড়েছে বেশি। গ্রামাঞ্চলে প্রতি হাজারে 1.5টি আর শহরে হাজারে 1টি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে গত বছর। এছাড়াও রাজধানীতে প্রতিদিন গড়ে সংসার ভাঙছে 50টিরও অধিক।
2023 সালে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭,৩০৬টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬,৩৯৯টি বিবাহ বিচ্ছেদ হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় 2020 সালে করোনা মহামারীর পরপরই বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ে আগের থেকেও বেশি। নারীরা কখনো কখনো সংসারে নিজের মর্যাদা না পেয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অপরদিকে দেনমোহরের লেনদেনে নিপীড়িত হয়েও পুরুষেরা বিবাহ বিচ্ছেদের দিকে ঝুঁকছেন বলে মনে করা হয়। পুরুষ নারী সংখ্যাটা যদি আপনি বিচার করতে যান, বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরাই বেশি আসে এবং একটা বিষয় হয় যে নারী মানে ভিক্টিমাইজড, তার পাশে আমরা আছি, সবাই আছি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পুরুষের সংখ্যাটাও কিন্তু কম নয়, পুরুষও আসে। নারীরা দেখা যাচ্ছে যৌতুকের কারণে ডিভোর্স নিচ্ছে বা এরকম, পুরুষরাও কিন্তু এর বাইরে নয়। পুরুষদের ক্ষেত্রেও অনেক ডিমান্ড করছে। এমনও ক্লায়েন্ট আমার কাছে আছে যে হচ্ছে তার ওয়াইফ তার কাছে অনেক কিছু ডিমান্ড করছে। তো আমাদের অবশ্য যে আইনটা আছে যৌতুক আইন, সেখানে উভয় ক্ষেত্রেই নারী পুরুষ উভয়কেই দোষী করা যায়, কিন্তু আমরা কয়জন নারীকে দোষী করি? দেনমোহর নিদান করলাম ছেলে এবং মেয়ে শরীয়তের ভাষায়, দেন যে ছেলে উপযুক্ত হিসাবে দেনমোহরটা সে আদায় করতে পারে, আমি ওইভাবে কাবিনটা করবো। এখন দেখা গেছে পরিস্থিতি বুঝেই মেয়ের পক্ষ 10 লাখ 20 লাখ টাকা কাবিন করে, পরবর্তী সাথে বিচ্ছেদ হওয়ার পরে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা যখন থাকে তখন ছেলে দিতে পারছে না, তখন তার মেয়ের পক্ষ করে কি আইন আদালতে সে তার মামলা। এছাড়াও সমাজে সহিষ্ণুতা হ্রাস পাওয়ায় বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী বলে মনে করেন সমাজ বিশ্লেষকরা। মহিলারা বেশি বিচ্ছেদ চায় না, পুরুষরা বেশি চায়, এটা একটা গবেষণার বিষয়। আর মহিলারা যদি চেয়ে থাকেন তাহলে প্রথম কথা বলতে হবে যে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, সেই কারণে তাদের এখন হারাবার কিছু নেই। একটা জেদ থাকে না, আত্মসম্মান বোধ বলো, জেদ বলো, সেই থেকে এটা বেড়েছে। এছাড়া সামাজিক কারণ আছে, সাংস্কৃতিক কারণ আছে, আবার সামাজিক মর্যাদা। স্ত্রী যে মনে করো অনেক বড় চাকরি করে, স্বামী করে না, তাহলে সেক্ষেত্রে একটা ব্যক্তিগত দ্বন্দ্ব দেখা দেয়, মানে ব্যক্তিত্বের দ্বন্দ্ব, এগুলোও আছে। নগর বা গ্রামের যাপন কোথাও আর একলার ঘানি টেনে নেয়ার জীবন নেই। দুয়ে মিলেই সংসারের চাহিদা মেটাতে হয়। কোনো কোনো দম্পতির সংসারের চৌহদ্দিটা বড় হয়, তাদের উপর থাকে অন্যদের নির্ভরতা, যা কখনো কখনো বাড়তি চাপ তৈরি করে স্বামী স্ত্রী উভয়ের উপরেই। সেই চাপ, ব্যক্তিত্বের সাংঘর্ষিক অবস্থান, পছন্দ অপছন্দের তালিকা বড় হতে থাকা এবং কখনো কখনো জৈবিক চাহিদার হিসেব নিকেশও সম্পর্কে বিচ্ছেদের পর্দা নামিয়ে দেয়। তবে টানাপোড়েনের সময়টায় যে মানসিক বিপর্যস্ততার মধ্যে থাকে স্বামী এবং স্ত্রী, সেই সময়ে তাদের মনের যত্ন নেওয়া দরকার। আমাদের চিন্তাটা একদিকে হলো ফোকাসড হয়ে থাকে, আরও যে আসলে আমার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা এই বিষয়টাকে আমি অ্যাজিউম করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমার যে আরও অনেকগুলো পার্সপেক্টিভ আছে, এগুলো অনেক ক্ষেত্রে এই স্ট্রেসফুল কন্ডিশনে দেখা যায় না। তো যখন হয়, আমি বলবো আমাদের সাথে কথা বলার আগেও যদি এমন হয় যে পরিবারে এমন কোনো বিচক্ষণ ব্যক্তি আছে, হ্যাঁ, যার কাছ থেকে সে একটা নিরপেক্ষ এক ধরনের সে মতামত দিতে পারবে, তার কাছেও কিন্তু ভেন্ট আউট করা যায়। ভাঙনের শব্দ শুনলে কিংবা পূর্বাভাসে যথাযথ ভালোবাসার বাঁধ দিয়ে প্রণয় নামের গ্রামটির বিচ্ছেদের প্লাবনে ভেসে যাওয়া আটকে দেয়া সম্ভব। তানজিলা খান মিম, এখন, ঢাকা। অর্থনৈতিক বৈষম্য আর কর্মসংস্থানের সুবিধা বঞ্চিত জেলার তালিকায় ঘুরে ফিরে আসে রংপুরের বিভিন্ন জেলার নাম, অথচ এই বিভাগের ৩৮% নারী কর্মজীবী। এখানে একদিকে যেমন শিল্পায়নের অভাব, অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থানের নিম্ন হার। এই বিভাগের তরুণ তরুণীদের আর্থিক সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে সরকারি নানা উদ্যোগ, যার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বৈদেশিক মুদ্রা আয় করলে বদলে যেতে পারে উত্তরের অর্থনীতি। মহসিন আলীর ছবিতে মোকাররম হোসেনের প্রতিবেদন। এই ছুটে চলা দেখে যে কারো মনে হতে পারে এ যেন বালিকা বিদ্যালয় অভিমুখে যাত্রা করছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, কিন্তু বাস্তবে তাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাঠ চুকানো হয়েছে কয়েক বছর আগে। এই শিক্ষার্থীদের গন্তব্য যেখানে, সেই শ্রেণীকক্ষের ভেতরের দৃশ্য নজর কাড়বে যে কারো। গ্রামের যে নারীদের পরিচয় কিছুদিন আগেও ছিল কেবল সাধারণ শিক্ষার্থী কিংবা গৃহিণী, তারাই আয়ত্ত করছেন প্রযুক্তির জটিল কলকাঠি। এমন আয়োজন নারীদের তথ্য ও প্রযুক্তিগত প্রশিক্ষণের অংশ। আইসিটি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এই প্রকল্পের নাম হার পাওয়ার। প্রকল্পটির আওতায় প্রথম পর্যায়ে রংপুর বিভাগের 7 জেলাসহ 44 জেলায় 130 উপজেলায় শুরু হয়েছে এই প্রশিক্ষণ কার্যক্রম। 6 মাসব্যাপী ট্রেনিং এটা, আর 5 মাস হচ্ছে মানে ক্লাস, আর 1 মাস হচ্ছে মেন্টরশিপের জন্য। আর আমাদেরকে ফ্রিল্যান্সারের জন্য অনেক কিছু শিখাইছে। fiverr.com, freelancer.com থেকে আমরা ইনকাম করেছি। ওয়েব ডেভেলপমেন্ট একটা খুব সুন্দর করছে, এটা আমরা পাবো এটা কখনো আশা করি নাই।
শুধু প্রশিক্ষণ নয়, প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা আয় করতে তাদের হাতে বিনামূল্যে দেওয়া হয় একটি করে ল্যাপটপ। কেবল রংপুর বিভাগে এমন উপকারভোগীর সংখ্যা 1190 জন। এতদিন ল্যাপটপ ছিল না, যার কারণে কাজগুলো আমরা ঠিকভাবে করতে পারছিলাম না। কনফিডেন্স আসছে যে আমরা রান করতে পারবো বা আমরা দেশের বা পরিবারের সবার কিছুর জন্য কিছু হলে একটু করতে পারবো। 3-4 মাসের পর থেকে আমরা অনলাইনে প্লাস অফলাইনে 2 জায়গা থেকে ইনকাম করেছি। আমরা সবসময় বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না, সেক্ষেত্রে এই প্রজেক্টের মাধ্যমে আমরা ঘরে বসেই আমাদের ইনকাম সোর্সটা বাড়াতে পারবো এবং দেশের অর্থনীতিতে আমরা অনেক কাজে লাগতে পারবো। পরিসংখ্যান বলতে দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ 2022 সালে 36.3% থেকে সামগ্রিকভাবে বেড়ে দাঁড়িয়েছে 42.68%। একক বিভাগ হিসেবে এই অর্জনে সবচেয়ে এগিয়ে রংপুর বিভাগ। বেসরকারি উন্নয়ন সংস্থা সানেমের প্রতিবেদন বলছে, রংপুর বিভাগের প্রতি 100 জন নারীর মধ্যে 38 জনই কর্মজীবী। তবে কর্মসংস্থানে এগিয়ে থাকলেও এই অঞ্চলের নারীদের স্বনির্ভরতার বাস্তবতায় রয়েছে বিস্তর ফারাক। তাই এ প্রকল্পের মাধ্যমে বিপুল পরিবর্তনের আশা তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর। আমাদের ছেলেমেয়েরা যাতে রাজধানী ঢাকামুখী না হয়, বিদেশমুখী না হয়, বিশ্ববিদ্যালয় কিংবা শুধুমাত্র সনদমুখী না হয়ে তারা যাতে দক্ষতা নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তারই আলোকে কিন্তু আমরা সারা দেশে প্রথম পর্যায়ে যে 8টা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ করেছি ইতিমধ্যেই, তার মধ্যে হচ্ছে রংপুরের পীরগঞ্জ, যেখানে আমরা 70 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ করেছি। এছাড়া একই প্রকল্পের আওতায় রংপুর বিভাগের 58 উপজেলার ন্যূনতম এসএসসি পাস নারীদের দেওয়া হচ্ছে ওমেন কল সেন্টার এজেন্ট, ওমেন ই কমার্স প্রফেশনাল, ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রশিক্ষণ। 6 মাস মেয়াদী প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে 10,000 থেকে শুরু করে কয়েক লাখ টাকা আয় করছেন উত্তরের নারীরা। এভাবে এ প্রকল্পের সেবা হয়ে উঠবে এই অঞ্চলের নারী বৈষম্য রোধের সহায়ক শক্তি, এমন স্বপ্ন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর। যাতে মেয়েরা ডিজিটাল ডিভাইডে পিছিয়ে না পড়ে, তারাও যাতে পুরুষের পাশাপাশি সমানভাবে এগিয়ে যেতে পারে, বাড়িতে বাইরে কাজে প্রত্যেকটা জায়গায় যাতে ওই যে নারীর প্রতি যে বৈষম্যের যে বিষয়টা, সেটা যেন আবার এই ডিজিটাল ফিল্ডে বা এরেনাতে ঢুকে না পড়ে। এদিকে আইটি খাতে দক্ষতা উন্নয়নে রংপুরের পীরগঞ্জে নির্মাণ করা হচ্ছে জয়সেট সেন্টার। সেখানেও দেওয়া হবে প্রযুক্তিগত উন্নত প্রশিক্ষণ। এছাড়া উত্তরের নারীদের দক্ষতা উন্নয়নের জন্য খুলে দেওয়া হয়েছে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। একদিকে উত্তরবঙ্গে যেমন নেই রপ্তানিমুখী তেমন কোনো বড় কারখানা, ঠিক তেমনই বৈদেশিক কর্মসংস্থানেও পিছিয়ে এই অঞ্চলের মানুষরা, যার ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে বরাবরই নিচের সারিতে থাকে উত্তরের জেলাগুলো। তবে এমন সংকটে সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে নারীদের প্রযুক্তি খাতে দক্ষতা উন্নয়নের প্রকল্প হার্ড পাওয়ার। কিন্তু এই খাতে দক্ষতা অর্জন শুধু নয়, দরকার প্রশিক্ষণার্থীদের নিবিড় মনোযোগ এবং কর্তৃপক্ষের তদারকি, তবেই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল। মোকাররম হোসাইন, এখন রংপুর। দেশে গবাদি পশু উৎপাদন বাড়ছে। সফলতা পাওয়ায় বাণিজ্যিকভাবে পশু মোটাতাজাকরণ ব্যবসায় নামছেন নতুন নতুন খামারি। এক দশকে দেশে গবাদি পশুর উৎপাদন বেড়েছে 142%-এরও বেশি। তবে জমি স্বল্পতা ও চারণভূমির অভাব রয়েছে, যে কারণে পশুর সংখ্যা সীমিত রেখে দুধ ও মাংস উৎপাদন বাড়ানোয় অগ্রাধিকার দিচ্ছে সরকার। আহাদ আহমেদের নেয়া ছবিতে হাসিব বিল্লার প্রতিবেদন। গাড়িয়ালের পথ পানে আর চেয়ে থাকে না কেউ, কারণ কালের গহ্বরে হারিয়েছে গ্রামীণ বাহনেই গরুর গাড়ি। যন্ত্রের বিকাশে প্রয়োজন ফুরিয়েছে কৃষকের লাঙ্গল, জোয়াল, মই ও হালের গরুর। কৃষি অর্থনীতির বাহনটি তার জৌলুস হারালেও এতটুকুও কমেনি গোমাংসের চাহিদা। তাই তো গৃহস্থের গোয়াল থেকে গরুর স্থান এখন খামারে, বাণিজ্যিক লালন পালনে। বিদেশ ফেরত শুক্কুর আলী কয়েক বছর আগে একটি গাভী নিয়ে যাত্রা শুরু করেন। এখন তার খামারে ছোট বড় মিলিয়ে 7টি গরু। এদের নিয়েই সুদিনের স্বপ্ন তার। প্রতিদিন না বিক্রি করলেও কমসে কম 3,000 টাকা দুধ বিক্রি করি। 3,000 টাকার মধ্যে মনে করেন আমার গরু খায় 1500 টাকা। 1500 টাকা আমার সংসার চলে যায় ইনশাআল্লাহ। যদি সার বাচ্চা হয় তাহলে মনে করেন রেখে দিই, রাখার পরে 1 বছর পারলে আল্লাহর মধ্যে 2 লাখ 1.5 লাখ টাকার মাল হয়ে যায়। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গরু পালন ব্যবসা, স্থাপন হচ্ছে আধুনিক খামার। এ যেমন 2 একর জায়গা নিয়ে কেরানীগঞ্জের ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রো 2016 সালে পরীক্ষামূলকভাবে 2টা গরু নিয়ে খামার শুরু করলেও এখন সেখানে 600-র বেশি গরু। বছরে লাভ হয় বিনিয়োগের 15%।
এত বড় খামার করবে এরকম তার পরিকল্পনা কখনো ছিল না। 2টা গরু যখন তার বন্ধু তাকে গিফট করে তখন তার ভালো লাগে। তখন 2টা গরুর জন্য একটা রাখাল রাখা হয়, তখন দেখতেছে যে না মাশাআল্লাহ গরু থেকে দুধ পাচ্ছে, আবার বাচ্চা হচ্ছে, সেক্ষেত্রে যে বাচ্চাগুলো হলো সে বাচ্চাগুলো সে কুরবানিতে বিক্রি করতে পারবে অথবা কুরবানি সে নিজে দিতে পারবে। এই থেকে তার একটা খামারের প্রতি একটা অন্যরকম ফিল কাজ করতেছে যে আসলে তাহলে আমি ধীরে ধীরে খামার বড় করি। দেশি গরুগুলো আকারে ছোট হয়, এদের মাংস দুধের পরিমাণ বেশ কম, তাই উন্নত জাতের গরু পালনের দিকে ঝুঁকছেন খামারিরা। দেশে 2 ধরনের উন্নত জাতের গরু পালন হয়, একটি হলিস্টিন ফ্রিজিয়ান, অপরটি শাহিওয়াল। প্রতিটি শাহিওয়ালের ওজন হয় 500 থেকে 600 কেজি, আর এই হলিস্টিন ফ্রিজিয়ান গরুগুলোর ওজন হয় 800 থেকে 1000 কেজি কিংবা তারও বেশি। গবাদি পশুর দুধ এবং মাংসের উৎপাদন বাড়াতে দেশি গরুকে উন্নত জাতের বীজ দেওয়া হয়। জন্ম নেয় শঙ্কর গরু, যাদের কয়েক ধাপে মোটা তাজা করা হয়। 50% ফ্রিজিয়ান যে গাভীটা আমাদের আছে এটাকে আমরা 100% সিমেন্ট দিয়ে প্রজনন করাচ্ছি, তখন আমাদের মধ্যে 75 গাভী চলে আসতেছে। 75 গাভীটাকে আবার আমরা যখন এই 87 বা 100% ক্রস করাচ্ছি, তখন আমাদের যে বাচ্চাটা হবে সেটা 87 বা 80-র উপরে চলে আসতেছে। উন্নত জাতের গাভী থেকে উন্নত জাতের সিমেন্ট দেওয়া হচ্ছে, সেখান থেকে উন্নত জাতের বাচ্চা হচ্ছে, আর এই বাচ্চাটা 2 বছর পরে 1000 কেজি হচ্ছে। শুধু ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে 2000 খামার, আর সারা দেশে গবাদি পশুর খামারের সংখ্যা প্রায় 10 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2013-14 অর্থ বছরে দেশে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যা ছিল 5,35 লাখ। গত 22-23 অর্থ বছরে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,71 লাখ। 10 বছর আগে মাংস উৎপাদন ছিল 45 লাখ টন, এখন সে পরিমাণ 87 লাখ টন। সে হিসাবে 1 দশকে দেশে মাংস উৎপাদন বেড়েছে 42 লাখ টন, অর্থাৎ পশু সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই আসছে গরু থেকে। পশুপালনের অন্যতম চ্যালেঞ্জ জমি স্বল্পতা, তাই পশুর সংখ্যা সীমিত রেখেই জাত উন্নয়নের মাধ্যমে কয়েক গুণ দুধ ও মাংস উৎপাদন বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাণীসম্পদ ও ডেয়ারি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে 3,885 কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত, বিপণন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাংস উৎপাদন বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুধ এবং মাংসের উৎপাদন বাড়ানোর জন্য গবাদি পশুর সংখ্যা বাড়ানোর দিকে আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল নয়। আমাদের কৌশল হলো বা 10 মণ মাংসের জন্য যেন আমাদের 5টা বা 10টা গরু পালন করতে না হয়, আমরা যেন একটি থেকেই পেতে পারি এটা। তাহলে আমাদের দুধ এবং মাংসের উৎপাদন যেমন বাড়বে, পাশাপাশি গবাদি পশুর সংখ্যাটা বৃদ্ধিটা রোধ করা যাবে, যেটা আমার পশু খাদ্যের উপরে চাপ কমাবে। এত চেষ্টা বাড়তি উৎপাদন সহ নানা সূচকে এগিয়ে থাকলেও বাজারে তার প্রভাব নেই। বেশি দামে গরুর মাংস কিনতে হয় ভোক্তাদের। খামারের বাড়তি উৎপাদন খরচের ধ্বনি মাংস ব্যবসায়ীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় 750 টাকা কেজিতে। বিশেষজ্ঞরা এক্ষেত্রে জোর দেন উৎপাদন খরচ কমানো এবং মাংসের পরিমাণ বৃদ্ধির উপর। ভুসি, খৈল, চিটাগুড়, লবণ, ভিটামিন মিশ্রিত সহ একটা সুষম খাদ্য তালিকা মেনে চলা জরুরি। আঁশজাতীয় খাবার বেশি স্বাস্থ্যসম্মত। কাঁচা ঘাস খাওয়ালে খরচও পড়ে কম। অন্যদিকে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বন্ধেও সহায়ক এটি। একটা গরু যেটা আছে তার বডি ওয়েটের আপনি 1% দেবেন কনসেন্ট্রেট, তাহলে যে গরুটার দৈহিক ওজন 400 কেজি আপনি সেটা 4 কেজি দিবেন দানাদার। এই অ্যানিম্যালটার লাইভ ওয়েট, যে আমি কাঁচা ঘাস বা খড় এটাকে কতটুকু খাওয়াবো, রাফেজ জাতীয় খাবার বডি ওয়েটের 5 to 7%, তাহলে 400 কেজি হলে আপনি কতটুকু দেবেন? 4 7 28 কেজি অথবা 4 5 20 কেজি। টোটাল খাবারের 70% আপনাকে এই আঁশ জাতীয় খাবার থেকে সরবরাহ করতে হবে, কমপক্ষে 70% খাবার। কেজি ঘাসের দাম 4 টাকা, অন দ্য কন্ট্রারি অফ যে 1 কেজি দানাদার খাদ্যের দাম 60 থেকে 70 টাকা। জনবহুলে দেশের মানুষের খাবার উৎপাদনের প্রতিযোগিতায় গবাদি পশুর জন্য 70% ঘাস উৎপাদন করা বড় চ্যালেঞ্জ। তাই সনাতনী ঘাস চাষ না করে অধিক উৎপাদনশীল ঘাস, ভুট্টা ও সাইলেজের চাষাবাদ বাড়লে কমবে পশুর উৎপাদন খরচ। তখনই সম্ভব হবে কম দামে মাংস সরবরাহ। তবে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কাটিয়ে বিক্রি নিশ্চিত করাটাও এক্ষেত্রে জরুরি বলে মনে করেন খামারি ও ভোক্তারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। রাজশাহীতে ঈদের পর পাইকারি বাজারে বিভিন্ন সবজি 10 থেকে 20 টাকা বেড়েছে। সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি বলছেন পাইকাররা। রাজশাহীর সবজির বাজার নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, কোন সবজির দাম ঠিক কতটা বেড়েছে এবং কম দামে মিলছে কোন কোন সবজি, বিস্তারিত জানাবেন।
যুথিকা, আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজশাহীর অন্যতম একটি পাইকারি এবং খুচরা সবজির বাজার যদি বলি, সেটি হচ্ছে খড়খড়ি সবজির বাজার। এই বাজারটি কিন্তু অনেক সকাল থেকে জমে ওঠে এবং আশেপাশের এলাকা থেকে যে কৃষি জমিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি আসলে কৃষকরা তাদের নিজেদের যত্নে আসলে উৎপাদিত যে সবজি বা ফসল সেটি কিন্তু তারা তুলে নিয়ে সরাসরি এই পাইকারি বাজারে তোলেন এবং দূর দূরান্ত থেকে পাইকাররা এই সবজি বাজারে সবজি কিনতে প্রতিদিনই আসলে ভিড় করেন। আমি যদি আজকের বাজার দরের চিত্র খানিকটা আপনাকে জানিয়ে রাখি তাহলে বলতে চাই যে আলু কিন্তু আসলে দামে আজকে কিন্তু যে দরে বিক্রি হচ্ছে 43 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম সেটি 45 থেকে 50 টাকা। এছাড়া তরই যেটি রয়েছে 60 টাকা, টমেটো যেটি রয়েছে শীতকালীন কিছু কিছু সবজি কিন্তু বাজারে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, যেটি টমেটো, এছাড়া যদি বলি সিম দেখতে পেয়েছি, টমেটো বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে, এছাড়া সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া গ্রীষ্মকালীন সবজিতে কিন্তু বাজারে এই মুহূর্তে সরবরাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাজারে কিন্তু সব ধরনের গ্রীষ্মকালীন সবজির উপস্থিতি রয়েছে। যদি বলি বেগুনের দাম কিন্তু আজকে 30 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া করল্লা যেটি রয়েছে সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সজনা ডাঁটা যেটি সেটি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং শসা রয়েছে যেটি সেটি 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমরা কিন্তু কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে ঈদের পর থেকে আসলে সবজির সরবরাহ বাজারে খানিকটা কমেছে। যেহেতু এটি বরেন্দ্র অঞ্চল আসলে রাজশাহী, এখানে সবজির যে জমিগুলো রয়েছে সেখানে আসলে পর্যাপ্ত আসলে বৃষ্টি এই মুহূর্তে না থাকার কারণে এবং হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু রোদের যে প্রখর রোদে সবজির যে একেবারে যদি বলি যে কচি অবস্থাতেই আসলে যে ফুল রয়েছে সবজির, সেই ফুলগুলোই কিন্তু আসলে গোড়া থেকেই নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সেটি কিন্তু ফলে রূপান্তরিত হওয়ার আগেই ঝরে যাচ্ছে। এই কারণে বাজারে কিন্তু সবজির সরবরাহ খানিকটা কম বলছেন ব্যবসায়ীরা। এই কারণে ঈদের পর থেকে আসলে সবজির দর কিছুটা চড়া দাম বিক্রি হচ্ছে বাজারে। এছাড়া ক্রেতারা বলছেন যে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়াতে কিন্তু খানিকটা তাদের উপরে কিন্তু কিছুটা অস্বস্তি আসছে। এটি কিন্তু কিছুদিন আগেও সবজির দাম বেশ খানিকটা রাজশাহী বাজারে কিন্তু কম ছিল, যেটি এখন আসলে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বৃষ্টির অপেক্ষা কিন্তু আসলে যারা সবজি চাষি রয়েছে তারা থেকে সর্বস্তরের মানুষ কিন্তু আসলে অপেক্ষা করছেন। যুথিকা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহীর সবজি বাজার থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সবজির দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুম আক্তার। এদিকে সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জের সবজির আড়তে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির দাম। বাজারে সরবরাহ কম থাকায় প্রায় সব ধরনের সবজি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ভাট বাউর সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, বাজারে গ্রীষ্মকালীন সবজির বাড়তি দামের জন্য ক্রেতারা কি বলছেন, পাশাপাশি জানতে চাই বিক্রেতারা বাড়তি দামের কারণ হিসেবে কি বলছেন। যুথিকা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি ভাট বাউর সবজির আড়তে। ভোর থেকে কিন্তু এখানে বেচাকেনা শুরু হয়ে থাকে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে কেন এই যে সবজির বাড়তি সবজির দামে বিক্রেতারা কি বলছে, আমি এখানকার একাধিক বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, তারা বলেছেন যে ক্রমাগত যে তাপদাহের কারণে কিন্তু অনেক সবজির ক্ষেত ঝলসে গেছে বা পুড়ে গেছে, যার কারণে কিন্তু সবজির সরবরাহ অনেকটাই কম। আর সবজির সরবরাহ কম থাকার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। তো এই যে বাড়তি দামে তাদেরকে কিনতে হচ্ছে, যার জন্য তাদেরকে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বাড়াতে হয়েছে। আর অপরদিকে যারা ক্রেতা, খুচরা ক্রেতা যারা হচ্ছে এই বাজার থেকে পাইকারি কিনে যে ছোট খুচরা বাজারগুলো রয়েছে, তারা বলছেন যে ক্রমাগত বাড়ার কারণে কিন্তু তাদের যে খুচরা বিক্রেতা, আমাদের মতো যারা ক্রেতা রয়েছে তাদের কাছে বেশ জবাবদিহি করতে হয়। যে কারণে এক সপ্তাহ আগেও যে করলার দাম ছিল 35 টাকা, সেটা 40 টাকা হয়েছে। লেবু 50 টাকা হালি বিক্রি হচ্ছে, মরিচ 50 টাকা, শসা 8 টাকা, ঢেঁড়স 25 টাকা, সজিনা 50 টাকা, আলু যেটা সেটা হচ্ছে সাদা আলু 35 টাকা এবং লাল আলু, সাদা আলু 47 টাকা এবং লাল আলু 35 টাকা, টমেটো 24 টাকা দরে এই বাজারে বিক্রি হচ্ছে। এর চেয়ে বেশি দামে কিন্তু আবার দেখা গেছে যে খুচরা বিক্রেতারা তাদের লাভের পরিমাণ বাড়িয়ে তারা খুচরা যে কাস্টমার রয়েছে তাদের কাছে বিক্রি করছে। এতে করে যে যারা এই খুচরা বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে এই যে ক্রমাগত ভাবে 2 টাকা 3 টাকা করে প্রতিদিন বাড়তে কিন্তু সপ্তাহের ব্যবধানে প্রতিটা সবজি কিন্তু 5 থেকে 10 টাকা করে বেড়ে গেছে। আর এই প্রভাবটা পড়ছে কিন্তু সেই খুচরা বাজারগুলোতে।
তো আরেকটা বিষয় বলতে চাই যে এই যে বাজার, এই বাজারে এই আড়তে প্রতিদিন প্রায় কোটি টাকার মতো সবজি বেচা কেনা হয় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। জ্যোতিকা, এই ছিল সবজির বাজার থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে গ্রীষ্মকালীন সবজির দরদামের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। কর্মচারী থেকে কর্মকর্তা সবার হাতে প্রকল্পের মোট বরাদ্দের নির্দিষ্ট পরিমাণ কমিশন পৌঁছাতে হয় ঠিকাদারদের। এমন অনিয়ম রীতিমতো নিয়মে পরিণত হয়ে গ্রাস হয়ে গেছে সবার। ঘুষ লেনদেন বেআইনি হলেও কেন দিতে হয় কমিশন? এমন প্রশ্নের উত্তরে ঠিকাদারদের দাবি কমিশন ছাড়া ফাইল নড়ে না। এছাড়া ওটিএম প্রক্রিয়ার জটিল শর্তের বেড়াজালে ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূলের ঠিকাদাররা। সাইফুল সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। স্থানীয় পৌরসভা, এলজিইডি, জেলা পরিষদ ও সড়ক জনপথে ঠিকাদারি করতেন বগুড়া শহরের মালগ্রামের বাসিন্দা আনিস। ঠিকাদারি পেশায় লোকসানের পর যখন পথে বসার জোগাড়, তখন জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে স্ত্রীর গহনা বিক্রির টাকায় কিনে নেন অটোরিকশা। 2 মেয়ের পড়াশোনার খরচ আর পরিবারের চাহিদা পূরণে অটো চালানো ছাড়া কোনো পথই খোলা ছিল না আনিসের দাবি, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে দফায় দফায় লোকসান করেন তিনি। সবশেষ করোনার ধাক্কা আর সামলাতে না পেরে ঠিকাদারি পেশা থেকে ছিটকে পড়তে হয় আনিসকে। ঠিকাদারিতে আমার প্রায় 8-10 লাখ টাকা আমার গরু ছিল, গরুগুলো বিক্রি করে আমি খাই ফেলেছি। এখন মনে করেন যে জীবন চলে না বিদায় এখন মনে করেন এটা কিনে, এখন মনে করেন যে প্রতিদিন 500 হোক 600 হোক, মানে নিজের গাড়ি যেটাই আসে সেটাই দিয়ে মনে করেন আমাকে এখন সংসার চলে। নির্মাণ সামগ্রীর দাম ওঠানামার বাইরের গল্পটা কারোরই অজানা নয়। সড়ক, ব্রিজ, কালভার্ট বা ভবন, যে কোনো নির্মাণ কাজে সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মচারী থেকে কর্মকর্তা টেবিলে টেবিলে উৎকোচ হিসাবে পৌঁছাতে হয় প্রকল্পের মোট অর্থের একটা কমিশন। এই অনিয়ম ধীরে ধীরে নিয়মে পরিণত হয়েছে। অভিযোগ গাইবান্ধা ও বগুড়ার ঠিকাদারদের। কিন্তু জেনে শুনেও কেন এমন অন্যায় মেনে কমিশন দিচ্ছেন তারা? এই প্রশ্নের উত্তরে ঠিকাদারদের সরল স্বীকারোক্তি, কমিশন না দিলে যেমন কাজ মেলে না, তেমনি হতে হয় হয়রানি। আপনি দেখতেছেন একটা সাইডে লস হচ্ছে আপনার লক্ষ লক্ষ টাকা, কিন্তু অফিস তার পার্সেন্টেজ ছাড়ে না। আপনি ফকির হয়ে যাবেন, জমি বেচে কাজ উঠাই দিবেন, কাজে তো তারা ছাড় দেবে না, আপনার তাদের পার্সেন্টেজও তো ছাড় দেবে না। এসব দেওয়া লাগে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেওয়া লাগে, তার এক্সেন দিতে হয়, অ্যাকাউন্টেন্টের দেওয়া লাগে, অ্যাকাউন্টেন্টের 0.5% দেওয়া লাগে। একটা 5 লাখ টাকা নিলে 2,500 টাকা তাও দিতে হয়। আসলে স্পিড মানে না দিলে কোনো জায়গায় কাজে স্পিড হয় না, এটাই আমি বুঝি। এর বাইরে আমি আর বলতে পারছি না। টেন্ডার মেথড অনুযায়ী লিমিটেড টেন্ডার মেথড এলটিএম প্রক্রিয়ায় কাজ বন্টন করা হয় লটারির মাধ্যমে, যাতে স্থানীয় ঠিকাদারদের কাজ পাওয়ার সুযোগ থাকে। এখন প্রায় প্রতিষ্ঠানগুলো এলটিএম এর বদলে ওপেন টেন্ডার মেথড ওটিএম প্রক্রিয়া অনুসরণ এবং দরপত্রে অভিজ্ঞতা সহ বিভিন্ন কঠিন শর্ত জুড়ে দেয়ায় নামকরা বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়া বাকিরা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়ার যোগ্যতাই রাখেন না। ঠিকাদারদের দাবি, বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কাজ কিনে এবং তাদের লাইসেন্স ব্যবহার করে কাজ করতে গিয়ে লোকসানে পড়তে হয় তাদের। প্রতিটা জাতি গোষ্ঠী ব্যবসার মধ্যে একটা শ্রেণীবিন্যাস আছে। তাহলে আপনি যারা বড় লোক তারাই কাজটা পাবে, তারা কিন্তু মাঠে কাজ করে না, সে কাজটা আবার আমাদেরকে কিনে নিতে হয়। আমাদের যে লাভ্যাংশ 10% সরকার যে প্রকল্পের সাথে ধরে দিল, সেটা কিন্তু আগেই লেস মারতে বলতেছে। আমাদের কিছু নেই এখন, আমরা এখন প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছি। আমরা সাধারণ যারা ঠিকাদার তারা শেষ লিস মাস, আমরা অংশগ্রহণ করতে পারছি না, আমাদের যোগ্যতাই নাই। 30 বছর ধরে ঠিকাদারি করছি, টেন্ডার মারার যোগ্যতা নাই। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনে করেন, ওটিএমে টেন্ডার প্রক্রিয়ায় কিছু সংশোধন আনতে পারলে নতুন ঠিকাদার তৈরিতে আর বাধা থাকবে না। অন্যদিকে জনপ্রতিনিধিরা বলছেন, প্রচলিত কমিশন রেওয়াজ বন্ধে প্রয়োজন কঠোর হস্তক্ষেপ। কোথায় এলটিএম করতে হবে এবং কোথায় ওটিএম করতে হবে সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট করে বলা আছে। সো আমাদের সংশ্লিষ্ট দপ্তর, আমরা যারা এলটিএম বা ওটিএম করি, এটা কিন্তু একটা নিয়মের মধ্যেই করি। কিন্তু এটা কিন্তু ঠিক যে সারা বিশ্বব্যাপী এবং সব জায়গায় কিন্তু ওটিএম হচ্ছে সবচেয়ে স্বচ্ছ ওয়ে। একজন মানুষের তো এত লাগে না, কিন্তু এদেরকে জাস্ট থ্রেটে ফেলানো যে তোমার চাকুরি নিরাপদ নয়, তোমার মান সম্মান নিরাপদ নয়। 2020 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে বলা হয়, অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট বরাদ্দের 8.25 থেকে 12.75% পর্যন্ত কমিশন দিতে হয় ঠিকাদারকে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন
বগুড়া। যান্ত্রিক কোলাহলে হারিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশের কুটির শিল্প। প্লাস্টিক পণ্যের দাপটে বাজার কমছে বাঁশের তৈরি পণ্যের, আর আয়ের তুলনায় উৎপাদন সামগ্রীর দাম বাড়ায় পটুয়াখালীর বেশিরভাগ শিল্পীরাই পেশা ছাড়ছেন। পটুয়াখালী থেকে সৈয়দ হুমায়ুন কবিরের তথ্যচিত্রে বিস্তারিত। একসময় ধান ওঠার মৌসুমে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়ে যেত আবহমান বাংলার কুটির শিল্পীদের। দিনরাত পরিবারের সবাই মিলে তৈরি করতেন ডালা, কুলা, চালনি, ঝুড়ি, চাটাই সহ ধান মাড়াই ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট নানা ধরনের গৃহস্থালী উপকরণ। কিন্তু যন্ত্রের দাপটে প্লাস্টিক পণ্যের কাছে ধরাশায়ী হয়ে পড়েছেন শিল্পীরা। বেশিরভাগ শিল্পীরাই পাল্টেছেন পেশা। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের নরেশ মিস্ত্রি ছোটবেলা থেকেই বাঁশ দিয়ে তৈরি করেন নানা ধরনের পণ্য। তার কাজে সহযোগিতা করেন পরিবারের অন্যান্য সদস্যরাও। কিন্তু বর্তমানে বাজারে প্লাস্টিক পণ্যের দাপটে টিকতে পারছে না বাঁশের তৈরি পণ্য। অন্যদিকে উপকরণের দাম বাড়লেও উল্টো কমেছে তৈরি পণ্যের দাম, এমনকি আগের তুলনায় কমেছে বেচা বিক্রিও। কেউই নাই, দুই একজন ভবিষ্যৎ আছে, কিন্তু আমি তো ধরে রাখতে চাই, কিন্তু পারতে আছি না। এই এখন তো আমাকে খরচ বাড়িয়ে গেছে, বাঁশের দাম এবং এই গাড়ি ভাড়া বিভিন্ন খরচা বাড়িয়ে গেছে, আমরা তো টিকে থাকতে পারছি না। বাজারে অনেক প্লাস্টিকের মালামাল উঠেছে, এবার সব জিনিসের দাম, আমার সাদি তেলা এটুকু অনেক কম দাম। আগে অনেক চাহিদা ছিল, এখন চাহিদা খুব কমে গেছে। প্লাস্টিকের মাল আইয়া সব দেশ ভরিয়ে গেছে, এখন আমাকে এই কুটির শিল্পের চাহিদা কমে গেছে। দেশে বাঁশের তৈরি পণ্যের চাহিদা কম থাকলেও বিশ্বের অন্যান্য দেশে চাহিদা রয়েছে। তাই বাঁশ দিয়ে তৈরি পণ্যের আধুনিকায়ন এবং কারুশিল্পীদের সরকারি সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। আমরা জানি সারা বিশ্বে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে বাঁশ, বেত বা পাট এই ধরনের পণ্যের চাহিদা রয়েছে। আমরা যদি আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছতে পারি, তাহলে অবশ্যই আমাদের পণ্যটা বিক্রি হবে। এবং যদি সরকারি কোনো সহযোগিতা তারা চান, আমরা অবশ্যই তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। মাত্র ১.৫ দশক আগে জেলায় প্রায় ২,০০০ বাঁশ ও বেতের পণ্য তৈরির প্রতিষ্ঠান ছিল। এখন টিকে আছে হাতে গোনা কয়েকটি। এখন পটুয়াখালী। নরসিংদীর হাসপাতালগুলোতে বেড়েছে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগী। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছে নানা বয়সী মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল ইসলাম। রাকিব, হাসপাতালে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ার কারণ কি? এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? এই ধরনের রোগী বাড়ার কারণ এবং চিকিৎসকরা কি বলছেন সে প্রশ্নের উত্তর দেওয়ার আগে শুরুতে যদি হাসপাতালগুলোর অবস্থা জানিয়ে দিই। এখন আমি যেই হাসপাতালে রয়েছি, নরসিংদী জেলা 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে, এই হাসপাতালে যদিও শয্যা রয়েছে 100টি, এখানে কিন্তু 140 জন রোগী ভর্তি আছে এই মুহূর্তে। সবশেষ তথ্য অনুযায়ী 140 জনের মধ্যে বেশিরভাগ কিন্তু ডায়রিয়া, শ্বাসকষ্ট, অর্থাৎ এই গ্রীষ্মকালীন যে আবহাওয়ার পরিবর্তন, সে আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে যে ধরনের রোগ হয়ে থাকে সেগুলোর রোগী। তো আসলে কেন এই ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং জ্বর, সর্দি বাড়ছে সে বিষয়ে কথা হয়েছে এই নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমানের সাথে। তিনি আমাকে যেমনটি বলছিলেন যে কয়েকদিন ধরে নরসিংদী সহ সারা দেশের তাপমাত্রা অনেক বেড়েছে। তো স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকার কারণে মানুষ হচ্ছে আবার ঠিক একই সময়ে বাইরে বিভিন্ন কাজকর্ম করার কারণে হচ্ছে জ্বর এবং সর্দিতে ভুগছেন। একই সাথে মূলত পানি শূন্যতা দেখা দিচ্ছে প্রত্যেকের শরীরে। মূলত তো পানি শূন্যতার প্রভাবে মূলত এই সর্দি, ডায়রিয়া এবং শ্বাসকষ্টে ভুগছেন। অপরদিকে গত কয়েকদিন ধরে কিছুটা বৃষ্টিও হচ্ছে নরসিংদীতে, অর্থাৎ এই গরম, এই বৃষ্টি, এই রোদ, তো এই পরিস্থিতি আসলে কোনোভাবে মানিয়ে নিতে পারছে না মানুষের, যার কারণে আসলে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। একই অবস্থা কিন্তু নরসিংদী সদর হাসপাতাল, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা পর্যায়ে যেসব স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানেও ঠিক একই অবস্থা। সেখানকার কর্তৃপক্ষের সাথেও আমার মুঠোফোনে কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে স্বাভাবিক সময়ের তুলনায়
এই সময়টাতে অর্থাৎ গত 5-7 দিন ধরে স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত 3 থেকে 4 গুণ রোগী বেশি আসছে হাসপাতালে চিকিৎসা নিতে, যেগুলো বেশিরভাগই আসলে শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং সর্দিজনিত রোগী। তো আসলে এ থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়েও আমার কথা হয়েছে চিকিৎসকদের সাথে। চিকিৎসকরা যেমনটি বলছিলেন যে চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতার মাত্রা বাড়াতে হবে। এই জ্বর, ডায়রিয়া, সর্দিকে প্রতিরোধ করতে হলে তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তারা আমাকে বলছিলেন যে যে কোনো উপায়ে হোক বাড়তি তাপমাত্রা শরীরে লাগতে দেয়া যাবে না। খুব প্রয়োজন ছাড়া আসলে বাইরে বের হতে তারা মানা করছেন। অপরদিকে খোলা জায়গা থেকে সেখান থেকে আসলে তরল পানীয় খেতেও তারা নিষেধ করছেন। অর্থাৎ সেখান থেকে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া তরল পানীয় থেকেও মূলত এই ডায়রিয়া, সর্দির প্রদাহ ছড়াচ্ছে। তো এই ছিল নরসিংদী থেকে এই মুহূর্তে আমার সবকিছু। দীপিকা। নরসিংদীর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। উন্নয়নের জোয়ারের কথা বলে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দ্বার প্রান্তে নরেন্দ্র মোদী। তবে আসলে কি উন্নয়ন হচ্ছে ভারতের, হলেও বা কতটুকু? ভারতের ইকোনমিক সুপার পাওয়ার হয়ে ওঠার পথে বাধা ও সম্ভাবনার গল্প রয়েছে নাফি আরমান মননের প্রতিবেদনে। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। অর্থনৈতিক উন্নয়নের চিত্র দেখিয়ে দেশটিতে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পথে অনেকটাই এগিয়ে নরেন্দ্র মোদী। এবার 400-র বেশি আসনের প্রত্যাশা করছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। গেল 10 বছরের শাসনামলে আসলে কতটা উন্নত হয়েছে ভারত, আর অর্থনৈতিক পরাশক্তি হতে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভবিষ্যৎ সরকারের সামনে, তারই তুলনামূলক চিত্র তুলে ধরেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ভারতের অর্থনীতি বিশ্বের 5ম বৃহৎ, প্রায় $3.7 ট্রিলিয়ন। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর শীর্ষ জিডিপির তালিকায় 4 ধাপ এগিয়েছে দেশটি। গেল কয়েক বছর ধরে নয়াদিল্লির জিডিপি প্রবৃদ্ধির হার 6% বেশি। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠতে এই হার উন্নীত করতে হবে 8%। অর্থনৈতিক উন্নয়নের ধারা চলমান রাখতে পারলে 2027 সাল নাগাদ ভারতের অবস্থান হতে পারে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই। বৃহৎ অর্থনীতির দেশের তালিকায় উপরে থাকলেও মাথাপিছু জিডিপিতে ভারতের অবস্থান 147তম। ধনী গরিবের মধ্যে আয়ের বৈষম্য পৌঁছেছে 100 বছরের মধ্যে সর্বোচ্চে। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুইদো কোজি জানান, আয়ের বৈষম্য কমিয়ে না আনতে পারলে ইকোনমিক সুপার পাওয়ার হওয়া কঠিন হবে ভারতের জন্য। চীনেরও 3 দশক পর অবকাঠামো খাতে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয় ভারতে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দেশটির জাতীয় হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে 55,000 কিলোমিটার বা 60% সড়ক। এতে ব্যবসার সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে কর্মসংস্থান। অর্থনৈতিক সম্প্রসারণ বাড়ানোর জন্য অবকাঠামো খাতে চলতি বছর বাজেটে বরাদ্দ করা হয়েছে $134 বিলিয়ন। ডিজিটাল ইন্ডিয়া গড়তে 2009 সালে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে বড় বায়োমেট্রিক ডেটাবেস আধার প্রোগ্রাম। বিজেপি সরকার প্রকল্পটির মাধ্যমে সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলোয় দুর্নীতি অনেকটাই কমিয়ে এনেছে। অন্যদিকে ইউনিফাইড পেমেন্ট সিস্টেম বা ইউপিআই এর ব্যবহারে শুধু কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে প্রতিদিন ভারতে লেনদেন হচ্ছে লাখো কোটি রুপি। এতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো পূরণ সম্ভব হয়েছে মাত্র 6 বছরের মধ্যে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সক্ষমতা অনেকটাই দেখা যায় দেশটির পুঁজিবাজারে। ভারতে মূলত স্টক এক্সচেঞ্জ দুটি, এনএসই ও বিএসই। গেল বছর এক্সচেঞ্জ দুটিতে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বাজার মূল্য ছাড়িয়ে গেছে $4 ট্রিলিয়ন। তবে ম্যাকোয়ারি ক্যাপিটালের প্রতিবেদন বলছে পুঁজিবাজার দুটিতে খুচরা বিনিয়োগকারীদের মালিকানা মাত্র 9%। অন্যদিকে প্রায় 20% মালিকানা আছে বিদেশি বিনিয়োগকারীদের। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাড়বে বিদেশিদের বিনিয়োগ। ভারতের নাগরিকদের গড় বয়স মাত্র 29 বছর হওয়ায় বিশ্বের অন্যতম কম বয়সী জনসংখ্যার দেশের স্বীকৃতি আছে নয়াদিল্লির ঝুলিতে। তবে বেকারত্বের দিক থেকেও ভারত রয়েছে প্রথম সারিতে। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদন বলছে 2012 সালে দেশটিতে তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল 6.2%, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 10%। স্নাতক সম্পন্ন করা ব্যক্তিদের মধ্যে এই সংখ্যা প্রায় 30%। এতে অর্থনীতির আকার বাড়লেও এর সুবিধা ভোগ করতে পারছে না বৃহৎ জনগোষ্ঠী। ভূ রাজনৈতিক অস্থিরতায় চীন থেকে নিজেদের কার্যক্রম বিকেন্দ্রীকরণ করছে বড় প্রতিষ্ঠানগুলো।
যার সুযোগ এসেছে ভারতের ঝুলিতে। বিদেশি প্রতিষ্ঠান আকৃষ্ট করতে বিভিন্ন কর্মসূচি চালু করেছে মোদী সরকার। 14টি খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য খোলা হয়েছে $26 বিলিয়ন প্রণোদনা তহবিল। এতে অ্যাপল ডিভাইস প্রস্তুতকারক ফক্সকন কারখানা খুলেছে ভারতে। তালিকায় যোগ হতে পারে টেসলার নামও। অর্থনৈতিক পরাশক্তি হতে একে নরেন্দ্র মোদীর কৌশলগত জয় হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। বড়ি সংখ্যা में रोजगार बनाने की बात की है। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।